আরব সাগরের আকাশে হঠাৎ করেই একের পর এক ইরানি ড্রোন উড়তে শুরু করে। কোনো সতর্কবার্তা নেই, কোনো ঘোষণা নেই, সরাসরি আকাশে প্রবেশ। এই ড্রোনগুলো সাধারণ কোনো উড়োজাহাজ না, এগুলো ইরানের শাহিদ সিরিজের সার্ভিলেন্স ড্রোন, যেগুলোর কাজ একটাই, শত্রুকে চোখে চোখ রেখে দেখা। এই ড্রোনগুলো সোজা এগিয়ে যায় সেই দিকেই যেদিকে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ অবস্থান করছে, সমুদ্রের মাঝখানে থাকা বিশাল যুদ্ধজাহাজ, চারপাশে ডেস্ট্রয়ার, আকাশে টহল, সবকিছুর দিকে তাকিয়েই এগোচ্ছে ইরানের ড্রোন। দূরত্ব 1000 কিলোমিটার ছাড়ালেও ড্রোন থামে না, বরং যত এগোয় তত স্পষ্ট হয় এটা শুধু উড়ান নয়, এটা একটা বার্তা। এখন প্রশ্ন, ইরান কেন হঠাৎ ড্রোন পাঠালো? এগুলো কি শুধু নজরদারি নাকি আক্রমণের আগের ধাপ? আমেরিকা কি এই ড্রোনগুলোকে গুরুত্ব দিচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ড্রোনগুলো কতটা কাছে পৌঁছেছে? ড্রোন যত কাছে আসে আমেরিকার নৌবহরে ততই অস্বস্তি বাড়তে থাকে। যুদ্ধজাহাজে থাকা রাডারে অস্বাভাবিক নড়াচড়া ধরা পড়ে, নিরাপত্তা স্তর বাড়ানো হয়, আকাশে থাকা ফাইটার জেটগুলোকে প্রস্তুত রাখা হয়। এই প্রস্তুতিটাই বুঝিয়ে দেয় আমেরিকা বিষয়টাকে হালকা করে দেখছে না। কারণ সবাই জানে এই ড্রোনগুলো শুধু ক্যামেরা নিয়ে আসে না, এগুলো আসে তথ্য নিয়ে, আর তথ্যই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। ইরান এখানে খুব ঠান্ডা মাথায় খেলছে। তারা একসাথে শত শত ড্রোন পাঠায়নি, তারা পাঠিয়েছে একটা করে, যেন প্রতিটি ড্রোন ধরা পড়লে আমেরিকার প্রতিক্রিয়া বোঝা যায়। কোথায় রাডার সক্রিয় হচ্ছে, কোথায় জেট উঠছে, কোন দিকটা বেশি সুরক্ষিত, সবকিছুর হিসাব নেওয়া হচ্ছে। আর এখানেই ছবিটা উল্টে যেতে শুরু করে। আমেরিকা এতদিন অভ্যস্ত ছিল শত্রু দূরে থাকবে আর তারা মাঝ সমুদ্রে নিরাপদ, কিন্তু এবার সেই দূরত্ব আর কাজ করছে না। ইরানের ড্রোন দেখিয়ে দিয়েছে সমুদ্রের মাঝখানেও আর একা নয় আমেরিকা। ড্রোন ভূপাতিত করা হয় ঠিক, কিন্তু ড্রোন ভূপাতিত করার পর যা হয় সেটাই বেশি ভয়ঙ্কর। ড্রোন নামার কিছুক্ষণের মধ্যেই আবার খবর আসে আরও ইরানি ড্রোন আকাশে, আর একা নয়, শতাধিক, দিক বদলে, উচ্চতা বদলে, নতুন পথ ধরে। মানে পরিষ্কার, ইরান থামেনি, বরং পরীক্ষা করছে। এই জায়গায় এসে আমেরিকার অবস্থান স্পষ্ট হয়ে যায়। তারা আক্রমণ করছে না, তারা এগোচ্ছে না, বরং নিজেদের অবস্থান সামলে নিচ্ছে, জাহাজের গতিপথ বদলাচ্ছে, ফরমেশন ঠিক করছে। এই সব কিছুই বলে দেয় আমেরিকা এখন ডিফেন্সিভ, আর ইরান সময় নিচ্ছে, পরিস্থিতি পড়ছে আর চাপ বাড়াচ্ছে। এই ড্রোনগুলো হয়তো বোমা ফেলেনি, কিন্তু তারা যা ফেলেছে তা হলো ভয়, অনিশ্চয়তা আর প্রশ্ন। আর যুদ্ধের শুরুটা অনেক সময় ঠিক এখান থেকেই শুরু হয়। কারণ শত্রু যখন বুঝে যায় যে তাকে দেখা যাচ্ছে, তখন তার প্রতিটি সিদ্ধান্ত ভারী হয়ে যায়। আরব সাগরের আকাশে এখন গোলা নয়, কিন্তু চাপ উঠছে। ড্রোনের শব্দ নেই, কিন্তু বার্তা খুব পরিষ্কার। ইরান উপস্থিত, ইরান দেখছে, ইরান প্রস্তুত। ইরানের ড্রোন আকাশে ওঠার পর পরিস্থিতি আর আগের মতো থাকেনি। প্রথমে যেটাকে আমেরিকা রুটিন থ্রেট বলে ধরে নিতে চেয়েছিল, কয়েক ঘন্টার মধ্যেই সেটা রূপ নেয় হাই রিস্ক সিচুয়েশনে। কারণ ড্রোন নামানো এক জিনিস, কিন্তু ড্রোন নামানোর পর যদি আকাশ ফাঁকা না হয় তাহলে সমস্যা শুরু হয়। এইবার যেটা ঘটে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকার যুদ্ধজাহাজগুলো আর আগের গতিতে চলছিল না। সমুদ্রের মাঝখানে থাকা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারকে ঘিরে ডেস্ট্রয়ারগুলো অবস্থান নতুন করে সাজানো হয়, ফরমেশন বদলায়। যেসব জায়গা দিয়ে সাধারণ জাহাজগুলো চলাচল করত সেখান থেকে সরে এসে একটু নিরাপদ লাইনে চলে যায়। এই সিদ্ধান্তগুলো কখনোই নর্মাল অপারেশনের অংশ না। এই সিদ্ধান্তগুলো আসে তখনই যখন সামনের পক্ষের ক্ষমতা নিয়ে সন্দেহ নয়, বিশ্বাস তৈরি হয়ে যায়। ইরান এখানেই বাজিমাত করে, কারণ ইরান কিছুই লুকোনোর চেষ্টা করছে না। তারা ড্রোন লুকিয়ে পাঠায়নি, বরং এমনভাবে পাঠিয়েছে যেন ধরা পড়ে, যেন দেখা যায়, যেন বোঝা যায় আমরা আছি আর আমরা দেখতে পাচ্ছি। এই ড্রোনগুলো যে শুধু সমুদ্রের ছবি তুলছে ব্যাপারটা এমন না। এগুলো দিয়ে বোঝা যায় কোন জাহাজ কোথায়, কোনটার চারপাশে নিরাপত্তা বেশি, কোন সময় ফাইটার জেট উঠছে, কোথায় ডিফেন্স দুর্বল। এই তথ্য একবার জমা হলে সেটা আর সাধারণ তথ্য থাকে না, সেটা হয়ে যায় টার্গেট ম্যাপ। এদিকে আমেরিকার ভেতরের চাপ আরও বাড়তে থাকে, কারণ এখনকার সমস্যা শুধু ইরান না, সমস্যা হলো অনিশ্চয়তা। ইরান কখন আঘাত করবে সেটা নয়, ইরান আদৌ করবে কিনা সেটাই আসল টেনশন। আর এই টেনশনই যে কোনো সামরিক শক্তিকে সবচেয়ে দুর্বল করে দেয়। এই সময়ে আসে আর একটা বড় ক্যারেক্টার, চীনের নাম। সরাসরি কিছু বলা না হলেও ডিফেন্স সার্কেলগুলোতে আলোচনা শুরু হয় যে ইরান একা খেলছে না। আকাশে ড্রোন, নিচে সমুদ্র আর উপরে স্পেস, সব লেভেলেই ইরান অস্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাস কোনো আবেগ থেকে আসে না, এটা আসে প্রস্তুতি থেকে।
আমেরিকার কাছে জাহাজ আছে, জেট আছে, প্রস্তুতি আছে, কিন্তু এই মুহূর্তে তাদের প্রতিটা সিদ্ধান্ত নিতে হচ্ছে রিস্ক ক্যালকুলেশন করে। একটা ভুল মানেই শুধু ক্ষতি না, মানে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যাওয়া। এই কারণেই দেখা যায় আমেরিকা আক্রমণের কথা ভাবছে না। তারা প্রথমে পরিস্থিতি ঠান্ডা রাখতে চাইছে। জাহাজ সরানো হচ্ছে, সময় কেনা হচ্ছে, বার্তা দেয়া হচ্ছে, কিন্তু শক্ত অবস্থান নেওয়া হচ্ছে না। আর ইরান ঠিক এখানেই চাপটা বাড়িয়ে দেয়। ড্রোন পাঠানো বন্ধ করে না, নজরদারি বন্ধ করে না, আর একটুও তাড়াহুড়ো করে না। এই পুরো ঘটনাটা এখন আর সামরিক মহড়া না, এটা মানসিক যুদ্ধ। আর এই যুদ্ধে যে পক্ষ প্রতিপক্ষকে নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করে সেই এগিয়ে থাকে। এই মুহূর্তে আরব সাগরের বাস্তবতা খুব পরিষ্কার। আমেরিকা প্রতিক্রিয়া দিচ্ছে, ইরান পরিস্থিতি তৈরি করছে। আর এখনকার প্রশ্ন, কে শক্তিশালী সেটা সবাই বুঝে গেছে। প্রশ্ন হলো, এই চাপ কতক্ষণ ধরে রাখা যাবে আর কোথায় গিয়ে প্রথম ভাঙনটা হবে। এই গল্প এখানেই শেষ না, কারণ পরের ধাপে যা আসছে সেটা শুধু ড্রোন না, সেটা পুরো খেলাটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আরব সাগরে তখন আর শব্দ ছিল না, কিন্তু নীরবতাটা ভয়ঙ্কর। ড্রোন উঠছে কিন্তু আক্রমণ করছে না, জাহাজ চলছে কিন্তু আগের গতিতে না, রেডিওতে কথা হচ্ছে কিন্তু শব্দগুলো হিসেব করে বলা। এই পর্যায়ে এসে সবাই বুঝে গেছে এটা কোনো সাধারণ সামরিক মুখোমুখি অবস্থা না, এটা এমন এক মুহূর্ত যেখানে একটা ভুল সিদ্ধান্ত মানেই সরাসরি যুদ্ধ। ইরান ঠিক এই জায়গাটাকেই বেছে নেয়। তারা কোনো হঠাৎ হামলা করে না, বরং এমন কিছু করে যাতে আমেরিকা নিজেরাই বুঝে যায় তাদের প্রতিটি মুভমেন্ট দেখা হচ্ছে। ড্রোনগুলো এমন উচ্চতায়, এমন পথে ঘোরে যাতে পরিষ্কার বোঝা যায় এগুলো শুধু আকাশে নেই, এগুলো নজরে আছে। এই সময় আমেরিকার ভেতরে বড় আলোচনা শুরু হয়। ক্যারিয়ার গ্রুপ কি সামনে এগোবে নাকি দূরত্ব বজায় রাখবে? ড্রোন নামালেই কি সমস্যা শেষ, নাকি নামানোর পরেই আসল ঝুঁকি শুরু? কারণ সবাই জানে যুদ্ধ শুরু হলে সেটা একটা ড্রোন দিয়েই শুরু হবে না, শুরু হবে একসাথে অনেক কিছু দিয়ে। এই জায়গায় ইরানের শক্তিটা আলাদা করে চোখে পড়ে। তারা দেখিয়ে দেয় তারা তাড়াহুড়ো করছে না, তারা অপেক্ষা করতে পারে, সময়কে নিজেদের পক্ষে আনতে পারে। আর সবচেয়ে বড় কথা, তারা চাইলে পরিস্থিতিকে দীর্ঘ সময় ধরে একই চাপের মধ্যে আটকে রাখতে পারে। এদিকে আমেরিকার প্রতিটি পদক্ষেপ এখন ব্যাখ্যার মুখে। একটু সামনে গেলে বলা হবে উস্কানি, একটু পেছলে বলা হবে দুর্বলতা। এই দোটানাই ইরানের জন্য সবচেয়ে বড় সুবিধা। ড্রোনগুলো আবার ঘোরে, আবার ফিরে যায়, আবার আসে, কিন্তু প্রতিবার আগের চেয়ে একটু বেশি আত্মবিশ্বাস নিয়ে। এই মুহূর্তে যুদ্ধ হয়নি, কিন্তু শান্তিও নেই। এটা এমন একটা অবস্থা যাকে বলা হয় প্রি ওয়্যার জোন, যেখানে বন্দুক নামানো হয়নি কিন্তু আঙ্গুল ট্রিগারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই পরিস্থিতিতে কেউই পুরো নিয়ন্ত্রণে নেই। কারণ একটা ভুল বোঝাবুঝি, একটা রাডার সিগন্যাল, একটা অচেনা ছায়া, সবকিছুই বিস্ফোরণ ঘটাতে পারে। ইরান জানে এটা, আমেরিকাও জানে। তাই দুই পক্ষই এখন একে অপরের দিকে তাকিয়ে আছে, কে আগে চোখ সরায়। এই যুদ্ধ হয়তো আজ শুরু হবে না, হয়তো কালও না, কিন্তু এই উত্তেজনা একবার তৈরি হলে সেটা এমনিতেই যায় না। আরব সাগরের আকাশ তখনও শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সবাই বুঝে গেছে খেলা অনেক দূর এগিয়ে গেছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে গত ৪৮ ঘণ্টায় যা ঘটেছে তা শুধু একটি সামরিক মহড়া নয়, বরং শক্তির সরাসরি বার্তা। এই এলাকায় ইরান যে নৌ ও ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে তার কেন্দ্রবিন্দুতে ছিল একটি নাম, আবু মেহেদি। এই মহড়ার পরই আন্তর্জাতিক মহলে আলোড়ন শুরু হয়, বিশেষ করে যখন দেখা যায় আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন হরমুজের দিকে এগুনোর বদলে হঠাৎ করেই পিছু হটে আরব সাগরের দিকে সরে যাচ্ছে। ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আসল গল্প। ইরান কেন এই সময়ই এত বড় সামরিক মহড়া দেখালো? আবু মেহেদি ক্ষেপণাস্ত্র কি এমন দেখালো যা আমেরিকাকে ভাবতে বাধ্য করল? আব্রাহাম লিঙ্কনের পিছু হটা কি কৌশলগত দুর্বলতার ইঙ্গিত? হরমুজ প্রণালীতে এই ঘটনার অর্থ কি দাঁড়ায়? ইরান কি সরাসরি কোনো বার্তা দিতে চেয়েছে? এই পরিস্থিতি কি বড় সংঘাতের দিকে যাচ্ছে? ইরানের এই মহড়ার মূল আকর্ষণ ছিল আবু মেহেদি ক্ষেপণাস্ত্র। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। সামরিক বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। কারণ এই মিসাইল এমন একটি প্রযুক্তি ব্যবহার করে যা নৌযুদ্ধে একেবারেই নতুন বাস্তবতা তৈরি করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ক্ষেপণাস্ত্র সমুদ্রের নিচ থেকে উৎক্ষেপণ করা যায়, অর্থাৎ এটি জাহাজের ডেক থেকে বা স্থলভাগ থেকে নয়, বরং পানির গভীরতা থেকেই হঠাৎ করে উঠে এসে আঘাত হানতে পারে।
এতে করে শত্রুপক্ষ আগে থেকে বুঝতেই পারে না কোথা থেকে হামলা আসছে। এই কারণেই আবু মেহেদী ক্ষেপণাস্ত্রকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন। আধুনিক রাডার ও নজরদারি ব্যবস্থাও পানির নিচের এই হুমকি শনাক্ত করতে হিমশিম খায়। সামরিক ভাষায় একে বলা হয় অপ্রত্যাশিত আঘাতের ক্ষমতা, যা বড় যুদ্ধজাহাজের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। এখানেই শেষ নয়। আবু মেহেদী ইরানের প্রথম স্টেলথ প্রযুক্তির নৌ ক্ষেপণাস্ত্র হিসেবেও পরিচিত। স্টেলথ মানে রাডারে সহজে ধরা না পড়া। ঠিক যেমন আমেরিকার স্টেলথ বোমারু বিমান শত্রুর চোখ ফাঁকি দেয়, তেমনি এই মিসাইলও রাডারের নজর এড়িয়ে যেতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দিক। এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত কম উচ্চতায় এবং খুব দ্রুতগতিতে ওড়ে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থার কাছে প্রতিক্রিয়া জানানোর সময় থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর রেঞ্জ। সাধারণভাবে বলা হতো আবু মেহেদী মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার, কিন্তু সাম্প্রতিক মহড়ার পর যে তথ্য সামনে আসছে তাতে বলা হচ্ছে এর কার্যকর রেঞ্জ প্রায় 2500 কিলোমিটার। এই রেঞ্জের মধ্যেই পড়ে যায় আব্রাহাম লিঙ্কনের অবস্থান। সামরিক বিশেষজ্ঞদের মতে যদি একসাথে বহু আবু মেহেদী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তাহলে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্যই পরিস্থিতি সামাল দেয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতাই আমেরিকাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই কারণেই বলা হচ্ছে ইরানের এই মহড়া শুধু শক্তি প্রদর্শন নয়, বরং একটি হিসেবি বার্তা। হরমুজ ও পারস্য উপসাগরের শক্তির ভারসাম্য যে বদলাচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে এখানেই। ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, তারা শুধু শক্তি দেখাতে আসেনি, তারা দেখাতে চলেছে নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালী এমন একটি জায়গা যেখানে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ নির্ভর করে। এই প্রণালীর প্রতিটি ন্যাটিক্যাল মাইল মানে শুধু পানি নয়, মানে অর্থনীতি, রাজনীতি আর সামরিক কৌশল। ইরান এই জায়গাকেই বেছে নিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই পুরো মহড়ার সময়সূচি, অবস্থান আর উপস্থাপন সবকিছু ছিল হিসেব করে সাজানো। বিশেষ করে যেভাবে ইরানি নৌবাহিনীর বিভিন্ন ইউনিট একসাথে কাজ করেছে, সেটাই সবচেয়ে বেশি নজর কেড়েছে। এখানে একটা বিষয় বুঝতে হবে, আধুনিক যুদ্ধে শুধু বড় জাহাজ বা শক্তিশালী অস্ত্র থাকলেই হয় না, দরকার হয় সমন্বয়। জাহাজ, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র আর নজরদারি ব্যবস্থার মধ্যে নিখুঁত যোগাযোগ। ইরান এই জায়গাতেই নিজেদের সক্ষমতা দেখিয়েছে। মহড়ার সময় দেখা যায় একাধিক ইরানি নৌযান একসাথে নির্দিষ্ট এলাকায় অবস্থান নিচ্ছে, আর কিছু ইউনিট সম্পূর্ণ আড়ালে থেকে কাজ করছে। এই দৃশ্যমান আর অদৃশ্য শক্তির সমন্বয়ই পরিস্থিতিকে জটিল করে তোলে। আমেরিকার জন্য এখানেই সমস্যা শুরু হয়, কারণ আমেরিকার নৌকৌশল অনেকটা নির্ভর করে স্পষ্ট শনাক্তকরণের উপর। কে কোথায় আছে, কি করছে, কতটা দূরে। কিন্তু ইরানের এই নতুন ধরনের কৌশল সেই হিসাবটাকে নষ্ট করে দেয়। যখন সব ইউনিট চোখে পড়ে না, তখন প্রতিরক্ষা পরিকল্পনা দুর্বল হয়ে যায়। এই কারণেই বলা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের পিছু হটা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল ঝুঁকি কমানোর একটি পদক্ষেপ। কারণ এমন পরিস্থিতিতে সামনে এগুলো মানে ছিল অজানা হুমকির মুখে পড়া। ইরানের আরেকটি শক্তিশালী দিক হল তাদের আঞ্চলিক অভিজ্ঞতা। তারা এই জলপথ, স্রোত, গভীরতা সবকিছু নিজের হাতের তালুর মতো চেনে। বহু বছর ধরে তারা এই এলাকায় অবস্থান করছে, নজরদারি চালাচ্ছে, ডেটা সংগ্রহ করছে। এই অভিজ্ঞতা কোনো আধুনিক প্রযুক্তি দিয়েও রাতারাতি পাওয়া যায় না। এই বাস্তবতা আমেরিকার কৌশলবিদদের মাথা ব্যথার বড় কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের সামরিক বার্তার ধরন। তারা সরাসরি হুমকি দেয়নি, কোনো উত্তেজক ভাষাও ব্যবহার করেনি, বরং তারা করেছে দেখাও, যা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী হয়। যখন কোনো দেশ বলে আমরা পারি, তখন সেটা এক কথা, কিন্তু যখন কোনো দেশ নীরবে সেটা দেখিয়ে দেয়, তখন পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। এই কারণেই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরান এখানে শুধু সামরিক শক্তি নয়, মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করতে পেরেছে। প্রতিপক্ষকে ভাবতে বাধ্য করা, এটাই ছিল মূল লক্ষ্য। এখানে এসে আমেরিকার অবস্থানটা একটু আলাদা করে বুঝতে হয়। আমেরিকা এখন এমন এক পর্যায়ে আছে যেখানে তারা সরাসরি সংঘাতে যেতে চায় না, কিন্তু পুরোপুরি পিছু হটতেও চায় না। এই মাঝামাঝি অবস্থানটাই সবচেয়ে কঠিন, কারণ একদিকে আছে নিজের শক্তির ভাবমূর্তি, অন্যদিকে আছে বাস্তব ঝুঁকি। ইরানের এই পদক্ষেপের পর আমেরিকার প্রতিরক্ষা বিশ্লেষণগুলোতে বারবার একটি শব্দ ফিরে আসছে, অনিশ্চয়তা। অনিশ্চয়তা মানে এমন পরিস্থিতি যেখানে আগাম হিসাব মিলছে না, আর যুদ্ধের ক্ষেত্রে অনিশ্চয়তা মানেই ঝুঁকি। এই সময়ই ইরানের সামরিক কর্মকর্তাদের বক্তব্যগুলো আলাদা গুরুত্ব পায়।
তারা বারবার বলছে এই মহড়া আক্রমণের জন্য নয়, প্রস্তুতির জন্য। কিন্তু সামরিক ভাষায় প্রস্তুতি মানে হলো যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। এই কথাটাই মূল বার্তা। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, ইরান এই পুরো ঘটনায় কোনো তৃতীয় পক্ষের নাম আনেনি, কোনো দেশকে সরাসরি অভিযুক্ত করেনি। কিন্তু যাদের জন্য বার্তা ছিল তারা ঠিকই বুঝে নিয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর প্রতিটি চলাচল, প্রতিটি জাহাজ, প্রতিটি রুট নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে। বিমা কোম্পানি থেকে শুরু করে বড় তেল পরিবহন সংস্থা সবাই হিসাব করছে ঝুঁকির। এই প্রভাবটাই ইরানের জন্য সবচেয়ে বড় কৌশলগত সাফল্য। কারণ কোনো গুলি না ছুড়েই তারা অর্থনৈতিক এবং সামরিক চিন্তার ভেতরে ঢুকে পড়েছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কিছুই হঠাৎ হয়নি। ইরান যেভাবে ধাপে ধাপে নিজেদের উপস্থিতি, প্রস্তুতি আর সক্ষমতা দেখিয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় এটি ছিল দীর্ঘ পরিকল্পনার ফল। তারা জানত সরাসরি সংঘাতে গেলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তাই তারা এমন একটা অবস্থান তৈরি করেছে যেখানে সংঘাত ছাড়াই প্রতিপক্ষকে হিসাব বদলাতে হচ্ছে। আমেরিকার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। সামরিক শক্তির দিক থেকে আমেরিকা এখনও বিশ্বের শীর্ষে, কিন্তু শক্তিশালী হওয়া আর ঝুঁকি নেওয়া এই দুটো এক জিনিস নয়। বাস্তবতা হলো আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপ্রত্যাশিত পরিস্থিতি, আর ইরান সেই অপ্রত্যাশিত দিকটাই সামনে এনে দিয়েছে। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ অথচ গুরুত্বপূর্ণ জায়গায় বড় যুদ্ধজাহাজের চলাচল সব সময়ই ঝুঁকিপূর্ণ। সেখানে যদি এমন একটি শক্তি থাকে যারা এলাকার প্রতিটি গভীরতা, স্রোত আর গতি জানে, তাহলে সেই ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। ইরান ঠিক এই জায়গাতেই নিজেদের অবস্থান শক্ত করেছে। এই কারণে অনেক বিশ্লেষক বলছেন এখানে শক্তির ভারসাম্য পুরোপুরি একদিকে চলে গেছে এমন নয়, কিন্তু আগের মতো একপাক্ষিকও নেই। ভারসাম্য এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ ভেবে নিতে হচ্ছে। এটাই পরিবর্তন, আর এই পরিবর্তনটাই আমেরিকার জন্য সবচেয়ে অস্বস্তিকর। কারণ বহু বছর ধরে এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি ছিল প্রায় প্রশ্নাতীত, কিন্তু এখন সেই উপস্থিতি আর আগের মতো সহজ নয়। প্রতিটি সিদ্ধান্তের আগে সম্ভাব্য প্রতিক্রিয়া হিসাব করতে হচ্ছে। ইরান এই পরিস্থিতিতে আরেকটি জিনিস পরিষ্কার করে দিয়েছে, তারা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, তারা এমন একটি অবস্থানে আছে যেখানে প্রয়োজনে পরিস্থিতির গতিপথ প্রভাবিত করতে পারে। এই প্রভাব শুধু সামরিক নয়, কূটনৈতিক আর অর্থনৈতিকও। এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে যে আলোচনা শুরু হয়েছে, সেখানে একটা বিষয় বারবার উঠে আসছে, এই অঞ্চলে স্থিতিশীলতা কতটা নাজুক। আর এই নাজুকতার কেন্দ্রে আছে হরমুজ প্রণালী, যে জায়গা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। সেখানে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইরান এই বাস্তবতা ভালোভাবেই জানে। এই কারণেই তারা সরাসরি কিছু না করেও অনেক কিছু করে ফেলেছে, বড় শক্তিগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।